হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি চলে এসেছি তোমাদের সায়েন্স এমসিকিউ এর প্র্যাকটিস সেট নাম্বার 15 নিয়ে। শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। আমাদের যে WPSC ফুড এসআই এর যে মক টেস্টগুলো আছে সেটা তোমরা কিন্তু অবশ্যই অ্যাভেল করে নাও, কারণ পরীক্ষা কিন্তু দিয়ে দিয়েছে ডেট। আজকের জন্য অফার হচ্ছে মাত্র 65 টাকায় তোমরা কিন্তু 20টা মক টেস্ট উইথ সলিউশনস পেয়ে যাচ্ছ। জানার জন্য যোগাযোগ করো 9593430522 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, বা টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারছো, ঠিক আছে। আর দেখো, আমাদের যে WPP পরিবর্তন ব্যাচ যেটা আছে, যেটা স্যার অলরেডি তোমাদেরকে বলেছেন যে একটা পুরোপুরি টোটাল একটা টার্গেট করে তৈরি হয়েছে, সেটাতে পেয়ে যাচ্ছ 500টা মক টেস্ট পাচ্ছ, 250টা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছ। যারা লাইভ করবে, যারা পরবর্তীকালে লাইভ দেখতে পাচ্ছ না, যারা চাও রেকর্ডেড ক্লাস দেখবো, সেটাও তোমরা অ্যাভেল করতে পারবে। আর পেয়ে যাচ্ছ তোমরা PDF, প্রতিটা ক্লাসের কিন্তু তোমরা লিখিত PDF পাচ্ছ, প্লাস কোয়েশ্চেন স্পেসিফিক MCQ টেস্ট তোমরা অ্যাভেল করতে পারবে। পেয়ে যাচ্ছ 980 টাকায় লিমিটেড অফারে ছাড়ের জন্য। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে দেখো, 9593430522 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করলে পেয়ে যাচ্ছ। নেক্সট কোয়েশ্চন দেখো, WPSC ক্লার্কশিপ যেটা ব্যাচ চলছে আমাদের প্রিলি এবং মেন পরীক্ষাকে টার্গেট করে, প্রতিটা স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, তার সঙ্গে স্পেসিফিক MCQ এবং রাইটিং প্র্যাকটিস থাকছে। লিমিটেড অফারের জন্য তোমরা পাচ্ছ 1080 টাকায়। সেম নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাফে কন্ট্যাক্ট করলে তোমরা বাকি ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য, কোনো ইনফরমেশন জন্য ওয়ান স্টপ সলিউশন কি, নলেজ অ্যাকাউন্টের এই টেলিগ্রাম গ্রুপটা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সব কিছুর জন্য। PDF জানার জন্য, কোর্স সম্পর্কে জানার জন্য, বা কোনো রকম আপডেট পাওয়ার জন্য, যে কোনো কিছু করার জন্য তোমরা এই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করো। চলো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন। পৃথিবীতে আছড়ে পড়ার পূর্বে 3 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি হলো 600 জুল, তাহলে কতখানি উচ্চতা থেকে এটি আছড়ে পড়েছিল? যেখানে ধরে নিচ্ছি আমরা G হচ্ছে 10, মানে গ্র্যাভিটি যেটা আমাদের অভিকর্ষ ত্বরণ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সেকেন্ড স্কোয়ার হবে। ঘর্ষণকে আমরা নগণ্য ধরে নিচ্ছি। তাহলে কি হবে, যখন কোনো বস্তুকে আমরা ওপর থেকে ছেড়ে দিচ্ছি, মাটিতে যখন সেটা ঠিক পৌঁছবে, একদম টপে কি থাকে, সেটা পুরোপুরি স্থিতিশক্তিতে থাকে। যত ওটা নিচের দিকে নামতে থাকে তত কি হয়, ওপরে যে স্থিতিশক্তিতে থাকে সেটা কিন্তু গতিশক্তিতে কনভার্ট হতে থাকে। তাহলে এখানে ভূমিতে যদি ধাক্কা খায় তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি যেটা, সেটা কত হয়ে যাচ্ছে আমাদের, তখন একদম ওপরে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি প্লাস 0 কিন্তু হয়ে যাবে হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি প্লাস 0। এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা যদি বজায় থাকে তাহলে এরকম হবে। এখন পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, M × G × H, সবাই জানি, যেটা এখানে বলে দিয়েছে মানটা হচ্ছে 600 জুল, রাইট, বলে দিয়েছে, কারণ পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু গতিশক্তি, আমি বলে দিয়েছি ঘর্ষণ নগণ্য। তাহলে M = 3 কেজি আমাকে বলে দিয়েছে, এবং G এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। তাহলে MGH হচ্ছে 600 বলে দিয়েছে। সিম্পল, 3 × 10 × H = 600, তাহলে হয়ে যাচ্ছে H = 20 মিটার। অলরেডি সবাই নিশ্চয়ই করে ফেলেছো। চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা। একজন 70 কেজির মানুষ 50 কেজির একজন মানুষকে 50 নিউটন শক্তি দিয়ে বা বল দিয়ে ধাক্কা দেয়। একজন 50 কেজি মানুষের কত জোর আছে যে অন্য ব্যক্তিকে সে ওই ধাক্কা দেবে? এটা কিন্তু সিম্পল, একদম কোনো রকম অঙ্কের ব্যাপার নেই। আমরা কি জানি, নিউটনসের যে তৃতীয় গতিসূত্র আছে কি, সব ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই 70 কেজির একজন মানুষ যখন 50 কেজির মানুষকে যে বলে ধাক্কা মারছে, সেটা হচ্ছে 50 নিউটন যদি মারে, তাহলে 50 কেজির মানুষও কিন্তু 70 কেজির মানুষকে একই বল দ্বারা ধাক্কা মারবে, দ্যাট ইজ 50 নিউটন। তাহলে আনসার হচ্ছে আমাদের অপশনে 50 নিউটন। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা, এখানে এটা লিখেছি দেখো, সেম জিনিস, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শব্দ তরঙ্গের গতি হচ্ছে 700 মিটার পার সেকেন্ড, তাহলে তরঙ্গের 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে দেখো, তরঙ্গের গতি কত বলে দিয়েছে, শব্দ তরঙ্গের গতিবেগ আমাকে বলে দিয়েছে, তরঙ্গের গতিবেগ বলে দিয়েছে V, দ্যাট ইজ 700 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। এবং তরঙ্গ দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, যেটা আমি S ধরে নিচ্ছি, দ্যাট ইজ 7 কিলোমিটার।
মানে হচ্ছে 7000 মিটার। হয়তো ভেঙে করার দরকার নেই অনেকের জন্য, কিন্তু হয়তো কারো কারো দরকার আছে, তাই জন্য আমি ভেঙেই করছি। তাহলে এস বাই ভি অতিক্রান্ত দূরত্ব বাই তোমার গতিবেগ সময় হয়ে যাচ্ছে আমাদের 7000 বাই 7 ইকুয়ালস টু 10 সেকেন্ড। আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠের একটি অংশ থেকে একটি অবতল আয়না তৈরি করা হয়। এর প্রধান ফোকাস মেরু থেকে ড্যাশ দূরত্ব, এর প্রধান ফোকাস কোথায় থাকবে, মেরু থেকে কত দূরত্বে থাকবে, মেরু থেকে কত দূরত্বে, মানে ফোকাসটা কোথায় থাকবে সেটা আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে দেখিনি একবার কি হচ্ছে জিনিসটা। দেখো একটা গোলীয় দর্পণ এইটা, তাহলে এখানে এসেছে, এইখানে আমি অবতল দর্পণ এরকম, তাহলে অবতল দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ যার কেন্দ্র বলে দিয়েছে সি, তাই যার ব্যাসার্ধ পড়েছে 4 সেন্টিমিটার। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে পোল থেকে আমরা মাপি, এটা হচ্ছে পোল বা মেরু দূরত্ব মাপি, এটা হচ্ছে সি। সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র। একবার আমার সঙ্গে সঙ্গে সবাই রিভিশন করে নাও জিনিসগুলোকে। বক্রতা কেন্দ্র এবং পোল থেকে বক্রতা কেন্দ্রে যে দূরত্ব সেটাকেই কিন্তু আমরা কি বলি, বক্রতা ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলা হয়। জি, ফোকাস কোথায় আছে, ফোকাস ঠিক মাঝখানে থাকে। কেন, দেখো ফোকাস হচ্ছে ঠিক এখানে, যদি ফোকাস হয় আমি এফ বললাম, তাহলে ফোকাস থেকে বক্রতা পোলে যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস লেন্থ। এখন ফর্মুলা অনুসারে আমরা একটা ফর্মুলাও জেনে নিচ্ছি এখান থেকে, কি না সবসময় ফোকাস হবে বক্রতা ব্যাসার্ধের হাফ, এফ ইকুয়ালস টু আর বাই 2। তাহলে এফ কত হয়ে যাবে, আর বলে দিয়েছে আমাদেরকে 8 সেন্টিমিটার বলে দিয়েছে, কারণ এখানে ব্যাসার্ধ হাফ বলে দিয়েছে। তাহলে আচ্ছা এখানে 8 সেন্টিমিটার হবে এটা, হ্যাঁ আমি এটা তাই জন্য মিলছে না, 8 সেন্টিমিটার হবে এখানে, এটা হাফ হয়ে যাবে। তাহলে 8 সেন্টিমিটার তাহলে হয়ে যাচ্ছে 8 বাই 2, দ্যাট ইজ 4 সেন্টিমিটার, তাই জন্যই হচ্ছিল না। তাহলে হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। 11 ওয়াট শক্তির একটি মোটরের সাথে 220 ভোল্ট আউটপুটের যদি একটি জেনারেটরকে সংযুক্ত করা হয় তাহলে তার বৈদ্যুতিক প্রবাহ কত হবে। তাহলে আমাকে শক্তি বলে দিয়েছে, পাওয়ার, শক্তি বা পাওয়ার কত বলে দিয়েছে আমাদের, এটা 1100 ওয়াট। 1100 ওয়াট, তাহলে পাওয়ার কত, 1100 ওয়াট। ঠিক আছে, 1100 ওয়াট, 1100 ওয়াট। ভোল্টেজ কত বা বিভব কত, 220 ভোল্ট, এই যে ভোল্ট বলে দিয়েছে। প্রশ্ন করেছে কারেন্ট বৈদ্যুতিক প্রবাহ কত হবে, তাহলে কারেন্ট ফ্লো বা তড়িৎ প্রবাহ যদি আমি আই ধরি, আই ইকুয়ালস টু পি বাই ভি হয়ে যাচ্ছে 1100 বাই 220 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার। যারা করে ফেলেছো ভেরি গুড। নেক্সটে যাচ্ছি। 750 ওয়াট সম্পন্ন, একটু প্রথম দিকে আমি কয়েকটা এরকম অঙ্ক করিয়েছি, এরপরে কিন্তু নর্মাল কোয়েশ্চেন্স আছে, চিন্তা নেই। 750 ওয়াট সম্পন্ন একটি বৈদ্যুতিক ইস্ত্রিকে প্রতিদিন কতক্ষণ জন্য ব্যবহার করা হয়, 8 ঘন্টার জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে বৈদ্যুতিক ইস্ত্রি দ্বারা একদিনে ব্যবহৃত শক্তির পরিমাণ কত, 60 ইউনিট, 0.6 ইউনিট, 600 ইউনিট, 6 ইউনিট। দেখো একবার, 1 ইউনিট মানে কত, 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, 1 kWh। তাহলে মোট ব্যবহার কত হচ্ছে, 750 ওয়াট ইন্টু কতক্ষণ ধরে, 8 ঘন্টা করে হচ্ছে, তার মানে সেটা ইকুয়ালস টু তোমাদের 6000 ওয়াট ঘন্টা। যেহেতু 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়ালস টু 1000 ওয়াট, তাহলে 6000 ওয়াট ঘন্টা কত হবে, 6 কিলোওয়াট ঘন্টা, দ্যাট ইজ 6 ইউনিট। আনসার হয়ে যাচ্ছে আমাদের ব্যবহৃত শক্তির পরিমাণ 6 ইউনিট। তাহলে এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, 6 ইউনিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে দুটো ডিম এমনভাবে পড়ল
মেঝেতে পড়লো, একটা মেঝেতে পড়লো, অন্যটা বালিশে পড়লো। নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি কোনোভাবেই সম্ভাব্য নয়, মানে কোনটা কোনোভাবেই হবে না। কি বলেছে? আলাদা আলাদা উচ্চতা থেকে যদি পতনশীল বস্তুর ওপর ক্রিয়াশীল বলের মান আলাদা হবে, এটা ঠিক কথা। দুটো ডিমই ভেঙে যাবে, এটা ভাবছি, দেখি আর কিছু আছে কি না। পাকা মেঝেতে পড়া ডিমটি ভেঙে যাবে, কারণ এতে অল্প সময়ের জন্য এটি অপেক্ষাকৃত বৃহৎ মানের বল কাজ করবে। রাইট? এই যে ওপরে এখানটা পড়ছে শক্ত মেঝের ওপর, বালিশে পড়ে থাকা ডিমটি ভাঙবে না, কারণ ডিমের ওপর অপেক্ষাকৃত কম মানের বল দীর্ঘ সময় ধরে কাজ করছে, কারণ বালিশটা অনেক সফট প্রকৃতির হচ্ছে, ঘর্ষণ আছে, অনেক কিছু আছে। তাহলে দুটো ডিমই ভেঙে যাবে, এটা কিন্তু ট্রু নয়, এটা কিন্তু হবে না। আনসার হচ্ছে আমাদের অপশন বি। নেক্সট কোয়েশ্চেন কি? যখন একটি কর্ক এবং একটি লোহার পেরেককে জলে ভরা একটি বিকারে স্থাপন করা হয়, তখন কর্কটি ভেসে যাবে এবং লোহার পেরেকটি ডুবে যাবে। কেন? একদম সোজা প্রশ্ন। লোহার পেরেকের ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি, তাই জন্য লোহার পেরেকটা ডুবে যাবে। প্লবতা, এটা আমরা পড়েছি, এটা আর ডিসকাস করা কিছু নেই। নিচের কোনটি আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করে গঠিত নয়? ল্যাক্টোমিটার, বিমানের ডানার নকশা, জাহাজ এবং সাবমেরিন ডিজাইন করা, হাইড্রোমিটার। দেখো, আর্কিমিডিসে যে নিয়ম আছে সেই অনুসারে কি না, তরল পদার্থে যে নিমজ্জিত কোনো শরীরের ওপর যে ঊর্ধ্বমুখী যে শক্তি প্রয়োগ করা হচ্ছে, উচ্ছ্বাস শক্তি, বা আমরা এটা বলতে পারি প্লবতা, যে প্লবতা, যেটা কি কোনো জিনিস যদি জলের মধ্যে ডোবানো হয়, তাহলে জল ও তার বস্তু তার নিচের দিকে যে ওয়েটটা দেয়, নিচে যে পরিমাণ জলকে এই বস্তু অপসারিত করছে বা অপসারণ করছে, সেও কিন্তু ওপরের দিকে সমান এবং বিপরীত মানে একটি বল প্রয়োগ করে, যেটাকে আমরা কি বলি, বাউয়েন্সি বা প্লবতা বলি, তাই না? এটা কি মেনটেন করে? জাহাজ, সাবমেরিন, ল্যাক্টোমিটার, এগুলো সব, হাইড্রোমিটার, এগুলো সব কিন্তু এর ওপর ডিপেন্ড করে, প্লবতার উপর ডিপেন্ড করে কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার হাইড্রোমিটারটা অনেক সময় প্রশ্ন করে, হাইড্রোমিটার কি করতে ইউজ করা হচ্ছে, এটাও বলে দিচ্ছি। হাইড্রোমিটার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি ব্যবহার করতে দেখা হয়। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক ঘনত্ব আর কি, বা রিলেটিভ ডেন্সিটি, এগুলো পরিমাপ করতে হাইড্রোমিটারটা লাগছে। বিমানের ডানাটা কার উপর ডিপেন্ড করছে? বার্নৌলির নীতির ওপর কিন্তু বিমানের ডানা, যে বিমানের যে স্ট্রাকচারটা দ্বিপেন্ড করে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন সলিউশন আলোকে ছড়িয়ে দিতে পারে? অ্যাসিডিক দ্রবণ, কোলয়েডাল দ্রবণ, ইলেকট্রিক দ্রবণ এবং ইলেকট্রোলাইট দ্রবণ। কোনটা ছড়িয়ে দেয়? দেখো, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে কোলয়েডাল দ্রবণ। কোলয়েডাল দ্রবণে যখন একটা এরকম কোলয়েড দ্রবণ থাকে, তাতে কি কণাগুলো কিছু কিছু অপেক্ষাকৃত বড় হয় ট্রু সলিউশনের থেকে। যখন এখানে কোনো টর্চের লাইট জ্বালা হয়, যে টর্চের আলোর বিমটাকে যদি এর ওপর ফেলা হয়, তাহলে দেখা যায় কোলয়েডের কণাগুলোকে দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণ আলোগুলোকে ঠিক করছে এর মধ্যে, এই জিনিসটাকে বলা হচ্ছে একটা বিশেষ নাম, যেটা টাইন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট বলা হয় এই জিনিসটাকে। দেখবে, তুমি যদি হঠাৎ করে ধুলো ঝাড়ো, কোনো তোষক দিয়ে ধুলো ঝাড়লে অন্ধকারের মধ্যে, দিয়ে তারপর টর্চের আলো ফেললে তুমি ধুলো কণাগুলো এরকম দেখতে পাবে, সেটাকে টিন্ডাল এফেক্ট বলে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, গতির প্রথম সমীকরণটি কিসের মধ্যে সম্পর্ক দেখায়? অবস্থান এবং সময়, অবস্থান এবং বেগ, বেগ এবং সময়, বেগ এবং ত্বরণ। দেখে নিয়ে উত্তরটা দেখো। আমাদের যে ইকুয়েশন অফ মোশন বা গতির যে সমীকরণগুলো আছে, তার মধ্যে একটা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা, এগুলো কিন্তু আমি সবটা ত্বরণের ক্ষেত্রে বলেছি। যদি ত্বরণের বদলে জিনিসটা মন্দন হতো, তাহলে কিন্তু এর জায়গায় আমার করে মাইনাস এ বসতো। ওকে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে দেখো প্রথম এখানে ইউ হয়ে যাচ্ছে আমাদের প্রাথমিক বেগ, ভি আমরা ধরে নিচ্ছি অন্তিম বেগ, এস হচ্ছে দূরত্ব, এ হচ্ছে ত্বরণ যেটা অ্যাক্সিলারেশন, টি হচ্ছে আমাদের সময়। প্রথম সমীকরণে কার কার মধ্যে রিলেশন দিচ্ছে? ভেলোসিটি, মানে ভি এবং ইউ দুটোই হচ্ছে আমাদের বেগ, এবং তার সঙ্গে টাইমের সঙ্গে সম্পর্কটা দিচ্ছে। সেকেন্ড সমীকরণে কি বলছে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এটা কি বলছে, অবস্থান এবং সময়ের মধ্যে বলছে। আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কি বলছে, এই যে ডিস্টেন্স সলিউশন এস, এটা প্লাস তোমার ভেলোসিটির মধ্যেও বলছে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেটা আছে সেটা কিন্তু ত্বরণ এবং সময় এটার মধ্যেও সম্পর্কটা বলছে। দেখো এ এবং টি দুটোই কিন্তু আমাদের আছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ফুল ফর্মুলাটা আমার লেখা হয়নি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে তোমরা আমাকে বলো এটা কি হয়ে যাচ্ছে উত্তরটা। তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে, উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের প্রথম সমীকরণ হচ্ছে ভেলোসিটি অ্যান্ড টাইমের মধ্যে সম্পর্ক করছে। আনসার হয়ে যাচ্ছে আমাদের, প্রশ্নটা কি করেছিল একবার দেখিনি। প্রথম সমীকরণটা কিসের কিসের মধ্যে সময় করছে, প্রথম সমীকরণ করছে ভেলোসিটি আর টাইম মানে বেগ এবং সময়ের মধ্যে। আনসার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উপাদান এবং বেধ মানে থিকনেস বা প্রস্থচ্ছেদ বলতে পারো একই রেখে যদি পরিবাহীর দৈর্ঘ্যকে 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে প্রতিরোধ ক্ষমতা বা আমরা বলতে পারি রোধ মানে রেজিস্ট্যান্স কত হবে। আগের প্রতিরোধ ক্ষমতার 1/5, আগের প্রতিরোধ ক্ষমতার সমান, আগের প্রতিরোধ ক্ষমতার 5 গুণ, আগের প্রতিরোধ ক্ষমতার দ্বিগুণ। দেখো এই অঙ্কগুলো এইগুলো কিন্তু ভীষণ সোজা, এগুলো কিন্তু মানে আমি করে দিচ্ছি বলে কিন্তু এগুলো তোমরা দেখবে আর অঙ্কগুলো হয়ে যাবে। অঙ্কও নয় এগুলো, অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে দেখো আমরা কি জানি ফর্মুলা কি, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তাহলে যেখানে এল মানে কি, এল মানে হচ্ছে কোনো পরিবাহীর দৈর্ঘ্য, এ মানে হচ্ছে কোনো পরিবাহী যে আছে তাকে যদি মাঝখান থেকে কেটে দাও তাহলে এই যে এরমভাবে কেটে দাও তাহলে মাঝখানে যে প্রস্থচ্ছেদটা সেটাকে আমরা বলি দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখান থেকে ডাইরেক্টলি, আর রোধ হচ্ছে আমাদের রোধাঙ্ক, আর রো হচ্ছে রোধাঙ্ক। তাহলে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সঙ্গে হয়ে যাচ্ছে, এল এর সঙ্গে হয়ে যাচ্ছে। তার মানে দৈর্ঘ্য, আর আমি রোধ যত বাড়াবো, দৈর্ঘ্য যত আমি বাড়াবো রোধ তত বাড়বে। তাহলে আমি কত বাড়িয়েছি, দৈর্ঘ্য 5 গুণ বাড়িয়ে দিয়েছি, তাহলে সিম্পলি রোধ কত হয়ে যাবে, আগের 5 গুণ হয়ে যাবে। আর হচ্ছে অপশন সি। নিচে কোন সম্পর্কটি উত্তল দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশনকে সঠিকভাবে উপস্থাপন করছে। দেখো কি বলেছে, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন মানে কি না, কোনো বস্তুর তুলনায় সেই প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে সেটা কত বড় বা ছোট সেটা কিন্তু বোঝায়। এবার যখন ম্যাগনিফিকেশন মানে কি, ম্যাগনিফিকেশন হচ্ছে হাইট অফ দ্য ইমেজ মানে প্রতিবিম্বের উচ্চতা বাই হাইট অফ দ্য অবজেক্ট মানে বস্তুর উচ্চতা ইকুয়ালস টু মাইনাস বি বাই ইউ। মাইনাস বি হবে মানে মাইনাস প্রতিবিম্বের অবস্থান মেরু থেকে বাই বস্তুর অবস্থান। তাহলে উত্তল দর্পণের প্রতিবিম্ব কীরকম হয়, নর্মালি অসৎ প্রকৃতির হয় আমরা জানি, এবং সব থেকে হয় বস্তুর থেকে যে প্রতিবিম্বটা হয় সেটা ছোট হয়, বিশেষ একটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু বস্তুর থেকে আকারে ছোট হয়। উত্তল দর্পণের প্রতিবিম্ব কীরকম হবে, রৈখিক বিবর্ধনটা 0 থেকে বেশি হবে কিন্তু 1 থেকে কম হবে। তাহলে আনসার হয়ে যাচ্ছে কি, দেখো 0 থেকে বেশি হবে কিন্তু 1 থেকে কম হবে। আনসার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা, একটি চৌম্বক কম্পাস কি নিয়ে গঠিত। একটি অ্যালুমিনিয়াম পয়েন্টার, একটি ম্যাগনেটিক নিডল, একটি অ্যালুমিনিয়াম পয়েন্টারের সঙ্গে সংযুক্ত থাকে যেটি, একটি পরিবাহীর কয়েল এবং একটি কয়েল বহনকারী পরিবাহী। পরের দুটো একটুখানি কোয়েশ্চেনগুলোটাকে ঘুরিয়ে দিয়েছে, তোমাদের অত ওইতে যেতে হবে না, ঝামেলায় যেতে হবে না। দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর হবে হচ্ছে আনসার হচ্ছে অপশন বি। একটি ম্যাগনেটিক নিডল থাকবে মানে একটা চৌম্বক ধর্মাবলী একটা ছুঁচ প্রকৃতির জিনিস থাকবে। এই যে পয়েন্টিংগুলো দেখছো এই পয়েন্টিংগুলোকে আমরা ছুঁচ বা নিডল বলছি, ঠিক আছে। আর এটা কিসের সঙ্গে যুক্ত থাকছে, একটা অ্যালুমিনিয়াম পয়েন্টারের সঙ্গে যুক্ত থাকছে। কি কাজে লাগে আমাদের এইটা, আমাদের কম্পাস লাগে হচ্ছে আমাদের পৃথিবী হচ্ছে এটা বিরাট চুম্বক। তো এই চুম্বককে যখন আমরা কম্পাসকে যখন আমরা পৃথিবীর উপর দিই আর কি, তখন কি হয়ে যাচ্ছে, তখন ম্যাগনেটিক যে মানে এই ম্যাগনেটিক কম্পাসগুলো কি হয়ে যাচ্ছে এমনভাবে ঘোরে যেটা আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে দেয়। তাতে কি হয়ে যাচ্ছে, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড
আর কম্পাসে ম্যাগনেটিক ফিল্ডটা সেম হয়ে যায়। তাই যেখানে আমাদের এভাবে আমরা কিন্তু পৃথিবীর যে উত্তর মানে ম্যাগনেটিক যে উত্তর মেরু এবং পৃথিবীর যে ম্যাগনেটিক দক্ষিণ মেরু সেটা আমরা ডিনোট করতে পারি। এইভাবে এই জিনিসটা আমাদের কাজে লাগছে। ওকে, ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম অনুসারে পরিবাহীর গতির দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক হলো একই, লম্ব, বিপরীত, সমান্তরাল। বলো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের সঙ্গে কোনটা সত্যি? এটা দেখো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কোনটা? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম কোনটা? ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবাহী যদি গতিশীল হয় তাহলে ওই পরিবাহীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম থেকে পাওয়া যায়। কি এতে বলতে হয়? নিয়ম অনুসারে ডান হাতে প্রথম 3টি আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী এবং মধ্যমাকে যদি আমরা পরস্পরের সঙ্গে সমকোণে রাখি, কি একটা যে এইটা আমাদের চৌম্বক ক্ষেত্র ডিনোট করছে, ঠিক আছে। বৃদ্ধাঙ্গুষ্ঠ এটা সেটা কী করছে? তড়িৎ পরিবাহীর গতি অভিমুখকে ডিনোট করছে। আর যে মাঝখানে মধ্যমা রয়েছে কী করছে? তড়িৎ প্রবাহকে ডিনোট করছে। এবং এরা প্রতিজন পরস্পরের সঙ্গে কত কোণে থাকে? অলওয়েজ 90 ডিগ্রি কোণে থাকে, বা পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তার মানে পরিবাহীর গতি অভিমুখ কিন্তু এটা নির্দেশ করছে। ওকে, আচ্ছা, কি ইউজ করা হয়? ডায়নামো বা জেনারেটর কিন্তু এই প্রয়োগের মাধ্যমে নির্ণয় করা যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। সেকেন্ড, তরলের একই আয়তনের জন্য নিচের কোন প্রক্রিয়ার গতি সবচেয়ে কম হবে? স্ফুটন, বাষ্পায়ন, ঘনীভবন, কঠিনীভবন। এক মিনিট, দেখো আনসার হয়ে যাচ্ছে কি? এটা হচ্ছে যখন আমরা কোনো কিছুই ঘনীভবন করব, কিছু হয়, এর আনসার হয়ে যাবে আমাদের এটা আনসার হয়ে যাচ্ছে যখন বাষ্পায়ন। কোনো কিছু যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন এটার আনসার হয়ে যাচ্ছে বাষ্পায়ন। ওকে, কঠিনীভবন কাকে বলছি? যখন কোনো তরল পদার্থ যখন আস্তে আস্তে কঠিনে পরিণত হচ্ছে, জল যদি বরফে পরিণত হয় সেটা কঠিনে উদাহরণ। ঘনীভবন কখন বলছি? যখন কোনো বাষ্প থেকে যখন সেটা তরলে পরিণত হচ্ছে, আস্তে আস্তে ঘনীভূত হয়, তখন সেটা ঘনীভবন বলছি। এখানে কি হয়ে যাচ্ছে? আমাদের তাপটা কমে যাচ্ছে। বাষ্পায়ন কি বলছি? যে যখন কোনো একটা বড় পাত্রে আমি জল রেখে দিয়েছি এবং জলটা থেকে আস্তে আস্তে যখন জলটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বাষ্পায়ন বলছি। সেক্ষেত্রে কী হয়? পাত্রে যত তুমি প্রস্থচ্ছেদটা বাড়াবে বা যতটা এরিয়া বাড়বে বাষ্পায়ন কিন্তু তত দ্রুত হবে। আর স্ফুটন কোনটা? যখন আমরা কোনো তরল পদার্থকে রেখে দিয়েছি এবং সেটাকে যথেষ্ট পরিমাণে তাপ দিচ্ছি যে সেটা তার স্ফুটনাঙ্কে পৌঁছে যাচ্ছে, তখন কি হয়? তরল পদার্থ খুব দ্রুত বাষ্পে পরিণত হয়, তাকে আমরা বলছি বাষ্পায়ন। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা। নিচে কোন বিবৃতিটি মিথ্যা? বাস হঠাৎ থামলে বাসে বসা একজন যাত্রী পেছনের দিকে ধাক্কা খায়। একজন ব্যক্তি চলন্ত বাস থেকে লাফ দিলে সে পড়ে যায়। একজন একটি ঘূর্ণায়মান পাখা যখন একটি ঘূর্ণায়মান পাখা থেমে যায় তখন এটি কিছু সময়ের জন্য ঘোরে। বাস হঠাৎ থামলে বাসে বসা একজন যাত্রী সামনে ধাক্কা খায়। দেখো একজন চলন্ত, এখানে আমার দেখো এ এবং বি এই দুটোর মধ্যে কোনো একটা হবে মনে হচ্ছে, কারণ দুটোই কিন্তু কাছাকাছি আছে। দেখে নিচ্ছি আমরা কি হয়ে যাচ্ছে জিনিসটা। যখন বাস হঠাৎ চলন্ত, ধরো বাসটা এভাবে যাচ্ছে, যেতে গিয়ে যদি হঠাৎ করে বাসটা থেমে গেল তখন লোকটার যে পাটা, সেই পাটা কিন্তু এই বাসের সঙ্গে সংলগ্ন অবস্থায় রয়েছে, তাই জন্য পাটা কি হচ্ছে এই মানে সামনের দিকে পেছন দিকে থেকে গেল। কিন্তু যে বডির যে ওপরের পোর্শনটা সেটা কিন্তু তখনও কি আছে? গতিজাড্যে আছে। গতিজাড্যে থাকার জন্য সেটা কিন্তু এগিয়ে যাবে, তাই জন্য যাত্রীরা কী হবে? সামনের দিকে ঝুঁকে পড়ে যাবে। এখানে আমাদের আনসার কি যাচ্ছে? আচ্ছা যাবে থামলে যাত্রী হঠাৎ করে সামনে ধাক্কা খেয়ে যাবে।
এটা কেন হচ্ছে? গতিজাড্যের জন্য হচ্ছে। যদি প্রশ্ন করতো যে হঠাৎ করে বাচ্চা যাত্রা শুরু করলো তখন কি হবে? তখন কিন্তু পেছন দিকে হেলে যাবে, সেটা কিন্তু স্থিতিজাড্যের জন্য হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। একটি ভেক্টর পরিমাণের মাত্রা এবং দিক উভয়ই থাকে, যেখানে একটি স্কেলার পরিমাণে শুধুমাত্র মাত্রা থাকে বা মান থাকে, বলতে পারি আমরা মান থাকে, এবং কোনো দিক নেই। নিচে কোনটি ভেক্টর? কাজ বা কার্য, দ্রুতি, বেগ, শক্তি। দেখো আনসারটা আমরা দেখে নিচ্ছি এখান থেকে। আমাদের তোমরা বাকিগুলো তোমরা জানো অলরেডি যে কার্য এবং শক্তি দুটোই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের স্কেলার, কারণ এদের কিন্তু কোনো অভিমুখ নেই, শক্তিরও কোনো অভিমুখ নেই, কার্য যেটা সেটারও কিন্তু কোনো অভিমুখ নেই, এটা আমরা জানি। তাহলে কোনটা থাকছে? দ্রুতি এবং বেগের মধ্যে কোনো একটা। দ্রুতি কাকে বলছি? দ্রুতি বলছি যখন কোনো বস্তু একক সময়ে কোনো দূরত্ব অতিক্রম করছে, সেটাকে আমরা কি বলছি? দ্রুতি। আর ভেলোসিটি বা বেগ কাকে বলছি? যখন কোনো বস্তু কোনো একটা দূরত্বে যাচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে যদি বলি, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেলোসিটি। তাহলে বেগকে আমরা বলবো ভেলোসিটি, দ্রুতিকে বলবো আমরা স্পিড। মেন ব্যাপারটা হচ্ছে যে স্পিড কিন্তু কোনো কতটা দ্রুত চলছে সেটাকে মাপ নির্ধারণ করে, বাট বেগ কি বলছি? কোন দ্রুততার সঙ্গে সঙ্গে কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু নির্ণয় করে। এটা হচ্ছে আমাদের মেন ডিফারেন্স। ওকে, মেন ডিফারেন্স হচ্ছে দ্রুতি আর এর মধ্যে হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর। শব্দের গতির চেয়ে বেশি গতিতে ভ্রমণকারী বস্তুকে কি বলে? সুপারসনিক, সনিক, হাইপারসনিক, আলট্রাসনিক, কি বলে? দেখে নিই আমরা একটুখানি। দেখো এখানে তোমাদের বেশ কিছুটা জিনিস আমি বলেছি। আমাদের 3 রকম সাউন্ড হয়, একটা হচ্ছে সাবসনিক, একটা হচ্ছে সুপারসনিক, একটা হচ্ছে হাইপারসনিক। সাবসনিক কোনটা? যখন সাউন্ডের স্পিডের থেকে কোনো বস্তুর যদি স্পিড আর কি কোনো শব্দের গতিবেগের থেকে যদি কম হয় তাকে আমরা সাবসনিক বলি। কীরকম? যার ম্যাক নাম্বার হচ্ছে তোমার 1-এর থেকে কম হবে, নর্মাল এরোপ্লেন বা নর্মাল গতি যারা সেগুলো। সুপারসনিক কোনগুলো? যাদের গতিবেগটা সাউন্ডের স্পিড বা শব্দের গতিবেগের থেকে বেশি হয় তাকে আমরা সুপারসনিক গতিবেগ বলি, যেমন ফাইটার প্লেন, মিসাইল এরা। হাইপারসনিক কারা হয়? যাদের গতিবেগটা সাউন্ডের যা স্পিড তার 5 গুণেরও বেশি হয় তাকে আমরা হাইপারসনিক বলি, যেমন ব্যালিস্টিক মিসাইল। কি কাজে লাগে এটা? আমাদের ম্যাক নাম্বার যেটা কাজে লাগে। ম্যাক নাম্বার কাকে বলে? বস্তুর গতিবেগ এবং শব্দের গতিবেগের যে অনুপাত তাকে আমরা ম্যাক নাম্বার বলছি। আচ্ছা, এর সঙ্গে সনিকটাও বলে দিই। সনিকটা কি বস্তু? না, এই যে সুপারসনিক মানে হচ্ছে শব্দের গতিবেগের থেকে বেশি গতিবেগ নিয়ে যদি কোনো বস্তু মানে কোনো এয়ারক্রাফট যায় তখন চারপাশে একটা শক ওয়েভের মতন জিনিস তৈরি হয়, যেটাতে কোনো সাউন্ড আমরা ফিল করতে পারি না, কারণ আমাদের মানে শ্রবণ সীমার সেটা বাইরে থাকে, কিন্তু একটা ভূমিকম্প টাইপের জিনিস হয় শব্দের দ্বারাই, যেটা একটা বিল্ডিংকে ভেঙে ফেলার মতো শক্তি রাখে। এবং এই শক ওয়েভগুলো প্রচণ্ড পরিমাণ শক্তিশালী টাইপের হয় এবং একটা উচ্চ তরঙ্গ টাইপের জিনিস তৈরি করে, যেটাকে আমরা সনিক বুম বলে জানি। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের বিক্রিয়া সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? 2ZNO প্লাস কার্বন ইকুয়ালস টু 2Zn প্লাস CO2। প্রশ্ন হচ্ছে যে এটাতে কি আছে? জিঙ্ক বিজারিত হচ্ছে, কার্বন জারিত হচ্ছে, জস্তা বা জিঙ্ক জারিত হচ্ছে, কার্বন বিজারিত হচ্ছে। শুধুমাত্র 1 এবং 2, শুধুমাত্র 2, কোনটা? দেখো এখানে প্রকৃতিতে কিন্তু যে জিঙ্ক অক্সাইড যেটা আছে, জিঙ্ক অক্সাইড দেখো। নেক্সট আমরা প্রথমে এইখানটা দেখি, আমাদের জারণ বিজারণ মানে কি বোঝাচ্ছে? জারণ বিজারণ মানে দুটো জিনিস বোঝায়। জারণ মানে যখন কোনো মৌলের অক্সিজেনের সংযোজন ঘটে, যখন কোনো মৌল থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটে, যখন কোনো মৌলে কোনো ইলেকট্রোনেগেটিভ মৌল বা মূলকের সংযুক্তিকরণ ঘটে, এবং কোনো মৌল থেকে যখন কোনো ইলেকট্রো পজিটিভ মৌলের অপসারণ ঘটে তখন জারণ ঘটে। ঠিক আছে, বিজারণ কখন কখন ঘটবে? যখন অক্সিজেনের অপসারণ ঘটবে, যখন তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ ঘটবে, যখন হাইড্রোজেনের সংযোজন ঘটবে, এবং যখন ইলেকট্রো পজিটিভ কোনো মৌলের সংযোজন ঘটবে তখন হয়ে যাচ্ছে আমাদের কি? জারণ। ঠিক আছে, বিজারণ হয়ে যাচ্ছে। তাহলে আগের প্রশ্নটা দেখো, এখানে কিন্তু
জারণ বিজারণ কি দুটোই হচ্ছে? চলো একবার দেখে নিচ্ছি আমরা। দেখো জিঙ্ক অক্সাইড বাট কার্বন, আমি জাস্ট ব্যালেন্স করছি না, আমি এমনি লিখছি। আচ্ছা এখানেই দেখিয়ে দিচ্ছি। জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক হচ্ছে, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? অক্সিজেনের অপসারণ। ওকে রাইট। আবার দেখো কার্বন থেকে কি হয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে অক্সিজেনের সংযোজন। অক্সিজেনের সংযোজন মানে কি? যখন কোনো মৌলে অক্সিজেনের সংযোজন ঘটছে তখন আমি কি বলছি? জারণ বলছি। যখন কোনো মৌলে অক্সিজেনের অপসারণ ঘটছে তখন আমি তাকে বিজারণ বলছি। তাহলে এখানে জিঙ্ক অক্সাইডের কি হয়ে যাচ্ছে? তাহলে আমার কিন্তু এখানে জিঙ্ক অক্সাইড বলে কিছু অপশন দেয়নি, তাই না? তাহলে আমার এখানে কার্বন আছে খালি। তাহলে এখানে কার্বন যে থাকছে, কার্বনের কি হয়ে যাচ্ছে? কার্বন কিন্তু জারিত হয়ে যাচ্ছে। তাহলে কার্বনের এখানে কার্বন জারিত হয়ে যাচ্ছে, তাই না? এবং বলতে পারি জিঙ্ক বিজারিত হয়ে যাচ্ছে, রাইট? তাহলে জিঙ্ক বিজারিত হয়ে যাচ্ছে এবং কার্বন জারিত হয়ে যাচ্ছে, তাহলে আমরা উভয় 1 এবং 2 আমরা বলতে পারি। ঠিক আছে, ওকে। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যদি x এর pH এর মান 9 হয় তাহলে y এর pH এর মান 2 এবং z এর pH এর মান 6 এবং এর pH এর মান 13, তাহলে নিচের কোন জোড়ায় শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার রয়েছে? একবার দেখে নিচ্ছি, চলো উত্তর দেখি কীরকম। আচ্ছা উত্তর দেখিনি। আচ্ছা z ইকুয়ালস টু বলেছে আমার x ইকুয়ালস টু বলেছে আমার 9, y ইকুয়ালস টু বলেছে আমার 2, z ইকুয়ালস টু বলেছে আমার 6, a ইকুয়ালস টু বলেছে আমার 13। 9 মানে হচ্ছে কত? 0 থেকে 7, 7 থেকে 14, 14 এটা হচ্ছে বেসিক, এদিকে হচ্ছে অ্যাসিডিক, রাইট? তাই 9 মানে হচ্ছে কত? 7-এর থেকে বেশি, তার মানে হচ্ছে এটা সামান্য পরিমাণ মৃদু ক্ষারীয়। ঠিক আছে, আর বেশি কোনটা? 13 মানে প্রায় 14-এর কাছাকাছি, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের এ তীব্র ক্ষারীয়। ক্লিয়ার? তাহলে এবার চলে যাচ্ছি আমরা 2-তে। y ইকুয়ালস টু 2 কী হয়ে যাচ্ছে? তার মানে এটা এর কাছাকাছি, তার মানে এটা তীব্র আম্লিক। 6 হচ্ছে জাস্ট 7টাকে ক্রস করেছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের মৃদু আম্লিক। তার মানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কোনটা? তীব্র অ্যাসিড হচ্ছে এ, আর তীব্র ক্ষার কোনটা হয়ে যাচ্ছে আমাদের? তীব্র ক্ষার হয়ে যাচ্ছে এ, আর তীব্র অ্যাসিড হচ্ছে ওয়াই। তাহলে এ এবং ওয়াই, দেখি এ এবং ওয়াই কোথায় আছে? আচ্ছা এখানে আছে। আনসার হলো অপশন ডি। অ্যাক্টিনাইডের পারমাণবিক সংখ্যা কত থেকে কত? 90 থেকে 103, 89 থেকে 102, 58 থেকে 71, 57 থেকে 70। চলো দেখা যাক আমাদের যে অ্যাক্টিনাইড আছে সেটা কোত্থেকে? থোরিয়াম থেকে লরেন্সিয়াম অবধি কিন্তু থাকে হচ্ছে অ্যাক্টিনাইড, যেটা 103 অবধি থাকে। কটা নাম্বার থাকে? 14টা মৌল থাকে, তাদেরকে অ্যাক্টিনাইড মৌল বলা হচ্ছে। এরা এফ ব্লক অরবিটালের মধ্যে আসছে এবং পর্যায় সারণিক গ্রুপ নাম্বার 3-তে এরা থাকে। গ্রুপ বা বলতে পারো শ্রেণী নাম্বার 3-তে থাকে। নিচের দিকে কিন্তু এদেরকে সরিয়ে একটা অনুভূমিক সারিতে নিচের দিকে এরভাবে নিয়ে আসা হচ্ছে। কত নম্বর পিরিয়ডে থাকে? 7ম পিরিয়ড বা 7th পিরিয়ডে থাকে। যেটা মৌল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের অ্যাক্টিনাইড মৌল সবাই কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয় প্রত্যেকে, এবং এদের জারণ অবস্থা বা অক্সিডেশন যে নাম্বারটা থাকে +3, +4, +5 এরকম হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ঐশী ভুলবশত ডিটারজেন্টের জায়গায় তার কাপড় পরিষ্কার করার জন্য একটা অজানা জিনিস ব্যবহার করায় তার কাপড়টা বিবর্ণ হয়ে গেছে। জিনিসটা কি হতে পারে? সাধারণ লবণ, ট্যালকম পাউডার, ব্লিচিং পাউডার, বেকিং সোডা পাউডার। ব্লিচিং পাউডার আর বেকিং সোডা পাউডার। আচ্ছা দেখো, ব্লিচিং পাউডারে কি ব্যাপারটা আছে, যে ব্লিচিং পাউডার হচ্ছে কোনো জিনিসের কালারটাকে কি করে দেয়? একদম ফেড টাইপের করে দেয়, ঠিক আছে, একদম ফেড মতন করে দেয়, যার জন্য ওটা কিন্তু আস্তে আস্তে আমাদের কোনো মানে এটার ফর্মুলা কি?
CaOCl2 ব্লিচিং পাউডারে আমাদের ফর্মুলা, এবং কালারটাকে ফেড করে দিচ্ছে কারণ ক্লোরিন বিজারণ করতে সাহায্য করছে। এটা আনসার হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার, রঙটাকে ফেড করে দেয়। কারণ ব্লিচিং পাউডার অনেক সময় তোমার টার্মারিক বা হলুদের দাগকে তোলার জন্য ব্যবহৃত করা হচ্ছে, বা অন্য কিছু বলে না ব্লিচ করেছিস কি না, তার মানে কালারটাকে কালারলেস করে দেওয়ার জিনিসটাকে বা কালারটাকে কমিয়ে দেওয়ার ব্যাপারটাকে বলা হয় ব্লিচিং। যে পদার্থগুলি জলীয় অণু দ্বারা আকৃষ্ট হয় বা জলীয় অণু দ্বারা আকৃষ্ট তাদের কী বলে? মিসেলস, হোমোলোগাস, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। ফোবিক কথাটা কোত্থেকে এসছে? ফোবিয়া থেকে আসছে, ফোবিয়া। ঠিক আছে, তার মানে যারা জল থেকে দূরে সরে যেতে থাকে তারা হচ্ছে হাইড্রোফোবিক, আর যারা জলের কাছাকাছি বা জলকে পছন্দ করে তারা হচ্ছে হাইড্রোফিলিক। নিচে কোনটি কার্বনের একটি স্ফটিক অ্যালোট্রপ নয়, বা আমরা বলতে পারি ক্রিস্টালাইন অ্যালোট্রপস নয়? স্ফটিকের কথার মানেই হচ্ছে ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন অ্যালোট্রপস নয়। ফুলেরিন, গ্রাফাইট, কোক, হীরা। দেখো এখানে আমি ছোট্ট ভাগ করে দিয়েছি আমি। কার্বনের যে আমাদের যে ভাগগুলো আছে দু রকম ভাগ হয়, একটা হচ্ছে ক্রিস্টালাইন বা স্ফটিকাকার ভাগ, আর একটা হচ্ছে অ্যামরফাস বা অনিয়তাকার ভাগ, যার কোনো স্পেসিফিক আকার নেই, অনিয়তাকার। ক্রিস্টালাইনের দুটো ভাগ, তিনটে ভাগ হয়, ডায়মন্ড হয়, গ্রাফাইট হয়, আর একটা হয় হচ্ছে ফুলারিন, যাকে আর আমাদের নাম বলা হয় বাকমিনিস্টার ফুলারিন বা, ঠিক আছে। অ্যামরফাস যেটা কোনো নিয়তাকার নেই, সেটা কোল, চারকোল, ল্যাম্প ব্র্যাক এগুলো হয়, তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের কোক। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে কোক একমাত্র যেটা ক্রিস্টালাইন অ্যালোট্রপ নয়। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। ইবোনাইট কোন ধরনের রাবার? ইবোনাইট কোন ধরনের রাবার? আচ্ছা, ইবোনাইট হচ্ছে, দেখো ইবোনাইট হচ্ছে এক ধরনের কঠিন প্রকৃতির রাবার, কঠিন প্রকৃতির রাবার। ঠিক আছে, কি করা হচ্ছে এই জিনিসটাতে? আমাদের কি হয়, কোন যখন ন্যাচারাল রাবার যেটা থাকে, ন্যাচারাল রাবার যা থাকে সেটাকে সালফারের উপস্থিতিতে যদি হিট করা হয় তাহলে কি হয়ে যায়, আমাদের রাবারটা অপেক্ষাকৃত একটু শক্ত প্রকৃতির হয়। যখন এই রাবারটা খুবই নরম টাইপের হয় তখন যে রাবারটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে, এই যে প্রসেসে এই জিনিসটা করা হয় তাকে বলা হচ্ছে ভ্যালকানাইজেশন। ভ্যালকানাইজেশন, এবং এই রাবারটা যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ভ্যালকানাইজড রাবার। রাবার তৈরি হচ্ছে, এটা আমাদের যে রাবারের যে শক্তি বাড়াবার জন্য তৈরি করা হয়, এবং সালফার কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। এই যে ভ্যালকানাইজড রাবারটা তৈরি হয় এর মধ্যে প্রায় 25 থেকে 30% কিন্তু কি সালফার উপস্থিত থাকে, কারণ এটা সালফার ইউজ করে করা হচ্ছে। আনসার হচ্ছে আমাদের হাইলি ভ্যালকানাইজড রাবার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচে দেওয়া পলিমারগুলির মধ্যে একটি থার্মোসেটিং পলিমারের নাম বলো। দেখো পলিমার না, পলিমার যে তুমি দেখো পলিমার দু ধরনের হয়, একটা হচ্ছে থার্মোসেটিং আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক, দেখো থার্মোপ্লাস্টিক থার্মোসেটিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তোমরা যখন কিছু প্লাস্টিককে গলাচ্ছ, কিছু করতে হবে প্লাস্টিকটা কিন্তু গলে যায়, একটু যদি কিছু করো তোমরা দেখবে প্লাস্টিকটা গলে যাচ্ছে। তো যে প্লাস্টিকটা চট করে গলে যাচ্ছে তারা কি হয়ে যাচ্ছে, সেটাকে হয়ে যাচ্ছে আমাদের থার্মোপ্লাস্টিক। আর যেগুলো তোমার মানে যেগুলো তোমার সহজে গলছে না, তার মানে বেশ শক্তপোক্ত টাইপের থাকে, সেগুলো হচ্ছে আমাদের থার্মোসেটিং। তাহলে আমরা এখানে কি বলতে পারি? থার্মোপ্লাস্টিকের এক নম্বর হচ্ছে এখানে যে পলিমারাইজেশনটা ঘটে সেটা অ্যাডিশন প্রক্রিয়াতে ঘটে। অ্যাডিশন প্রক্রিয়ায় পলিমারাইজেশনটা ঘটে। পলিমারাইজেশন কাকে বলে আমি আগে বলেছি। পলিমারাইজেশন ঘটে এক নম্বর। দু নম্বর হচ্ছে এর মেল্টিং পয়েন্ট কম থাকে, তাই জন্য চট করে গলে যায়, মেল্টিং পয়েন্ট কম হয়। এক্সাম্পল কি? পলিস্টাইরিন, টেফলন, নাইলন, এগুলো হচ্ছে আমাদের থার্মোপ্লাস্টিকের এক্সাম্পল। থার্মোসেটিং কি? এগুলো কিন্তু কনডেনসেশন বা ঘনীভবন পদ্ধতিতে হয়।
কনডেনসেশন বা ঘনীভবন পদ্ধতিতে পলিমারাইজেশনটা ঘটছে, পুরোটা লিখলাম না। 2 নম্বর হচ্ছে এদের যে মেল্টিং পয়েন্ট থাকে সেটা কিন্তু অনেক বেশি থাকে। এক্সাম্পল কি থার্মোসিটিংয়ের? একটা হচ্ছে বেকেলাইট, বেকেলাইট। 2 নম্বর হচ্ছে এপক্সি রেজিন ইত্যাদি। তার আনসার হচ্ছে, বুঝতে পারছো, এদের মধ্যে বেকেলাইট। ওকে, মাখন থেকে প্রাপ্ত জৈব যৌগটি কি? মিথেন, ফর্মিক অ্যাসিড, বিউটেন, অ্যাসিটিক অ্যাসিড। এটা আনসার হয়ে যাচ্ছে আমাদের বিউটেন। কারণ এই যে আমাদের যে বাটার থাকে, বাটার কি হচ্ছে? বাটার হচ্ছে একটা অ্যাকচুয়ালি স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা বলতে পারি সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আর এই যে বাটার থাকছে এর মধ্যে যে মেন জিনিসটা প্রেজেন্ট থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড বা আর একটা নাম একে বলা যায়, দ্যাট ইজ বুটানোইক অ্যাসিড। তাহলে বুঝতেই পারছো এর মধ্যে বিউটেন আমরা পাচ্ছি জৈব যৌগ থেকে, এখান থেকে। আচ্ছা, অ্যাসিটোনের সমাবয়ব যৌগটা কি? মানে হচ্ছে যে আইসোমারটা কি? অ্যাসিটোনের আইসোমার কি? আচ্ছা, আইসোমার তো আমরা আগে পড়েছি। এটা কি না, কারোর যদি আণবিক সংকেতটা সেম হবে, আণবিক সংকেত যেটা থাকবে সেটা সেম হবে, কিন্তু গঠন যদি আলাদা হয় তাকে তো আমরা বলি হচ্ছে পরস্পরের আইসোমার, তাই না? এদের মধ্যে প্রোপ্যানল, ইথানল, প্রোপায়োনিক অ্যাসিড এবং প্রোপেন তিনটে আছে। অ্যাসিটোন বা প্রোপানন হচ্ছে একটা জৈব যৌগ। তাহলে এর মধ্যে অ্যাসিটোন যে প্রোপানন হচ্ছে জৈব যৌগ, অ্যাসিটোনের আর একটাই নাম হচ্ছে প্রোপানন। সংকেত কি? CH3 এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম এবং সরলতম কিটোন অ্যাসিটোনটা, এবং এটি বর্ণহীন, অত্যন্ত উদ্বায়ী, দাহ্য এবং তীব্র গন্ধযুক্ত পদার্থ। অ্যাসিটোনের সঙ্গে তোমার এটা কোনটা থাকে? অ্যাসিটোনের এটা হচ্ছে প্রোপানল। সমবায়ব যৌগটি হচ্ছে প্রোপানল। অ্যাসিটোনে ফাংশনাল গ্রুপটা কি থাকে? কিটোন থাকে। আর প্রোপানলে কোনটা ফাংশনাল গ্রুপ থাকে? অ্যালডিহাইড থাকে। কিটোনে হচ্ছে C+O ফাংশনাল গ্রুপ, আর অ্যালডিহাইডে হচ্ছে CHO ফাংশনাল গ্রুপ। তাই জন্য এটা হচ্ছে কার্যকরী গ্রুপ আইসোমার, বা আমরা বলতে পারি, যারা আমার ক্লাস করেছো তারা জানো, এগুলো খুব ভালো করে আমরা পড়েছি, ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। রক্ত ও লিম্ফ বা লসিকা এক প্রকার ড্যাশ। লিম্ফ মানে লসিকা, পেশিবহুল টিস্যু, অ্যাপিথেলিয়াল টিস্যু, সংযোগকারী টিস্যু, স্থায়ী টিস্যু। দেখো, স্থায়ী টিস্যু কি টিস্যু নয়, সেটা কিন্তু স্থায়ী কলা, ভাজক কলা, এটা আমরা পড়েছিলাম হচ্ছে উদ্ভিদ কলায় থাকে। তাহলে উদ্ভিদ, এটা কিন্তু উদ্ভিদ কলায় থাকে। তাহলে আমরা যদি আরেকটু পড়ি, দেখো প্রাণী কলা 4 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে আবরণী কলা, একটা হচ্ছে যোগ কলা, একটা হচ্ছে পেশি কলা, একটা হচ্ছে স্নায়ু কলা। আবরণী কলা কি না, প্রাণীদের অঙ্গতন্ত্রকে যে আবৃত করে রাখে সে হচ্ছে আমাদের আবরণী কলা। যোগ কলাকে যে অঙ্গতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে সে হচ্ছে আমাদের যোগ কলা। আর পেশি কলাকে যে পেশি সংকোচন প্রসারণের সংক্রান্ত কাজগুলো করে সে হচ্ছে পেশি কলা। আর স্নায়ু কলা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, তারপর উদ্দীপনা গ্রহণ করা এবং বর্জন মানে অন্য জায়গায় প্রেরণ করা, এই কাজগুলো স্নায়ুকলা করে। যোগকলা যে আছে, যোগকলার আবার 4টে ভাগ আছে, অস্থি, তরুণাস্থি, রক্ত এবং লসিকা। এদের মধ্যে রক্ত এবং লসিকা যেহেতু তরল প্রকৃতি, তাই জন্য এদেরকে আমাদের বলা হয় তরল যোগকলা। তাহলে এখান থেকে বুঝতেই পেরে যাচ্ছি আনসার হয়ে যাচ্ছে আমাদের কি? সংযোগকারী টিস্যু বা যোগকলা। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা। নিচের কোন পদার্থটি যদি রক্তের প্রবাহে প্রবেশ করে তবে এটি প্রবেশের স্থানে জমাট বাঁধবে? ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, হেপারিন, থ্রম্বোপ্লাস্টিন। যদি থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে আমাদের আঘাতের স্থানে জমাট বাঁধে, তাহলে এটি একটি প্লাজমা প্রোটিন যা প্রথ্রম্বিনকে কী করছে? থ্রম্বিনে রূপান্তর করছে এবং জমাট বাঁধতে সাহায্য করছে। ফাইব্রিনোজেন হচ্ছে একটি গ্লাইকোপ্রোটিন যেটা মেরুদণ্ডী প্রাণীদের রক্ত জমাট বাড়তে সাহায্য করছে। এবং হেপারিন কি কাজ করে? হেপারিন কিন্তু পুরো উল্টো কাজ, দ্যাট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, মানে রক্তকে জমাট বাড়তে দেয় না। এখান থেকে আমাদের আনসার হয়ে যাচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। জৈবিকভাবে
কাদের মধ্যে বিয়ে এড়ানো উচিত? RH পজিটিভ পুরুষ, RH পজিটিভ মহিলা, RH নেগেটিভ মহিলা, RH নেগেটিভ পুরুষ, RH পজিটিভ মহিলা এবং RH নেগেটিভ পুরুষ, RH প্লাস পুরুষ এবং RH নেগেটিভ মহিলা। দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের যে RH ফ্যাক্টর কি? RH ফ্যাক্টর হচ্ছে একটা প্রোটিন যেটা লোহিত রক্তকণিকা পৃষ্ঠে পাওয়া যাচ্ছে। যে ব্যক্তির রক্তে RH ফ্যাক্টর রয়েছে তাকে আমরা RH পজিটিভ বলবো, আর যে রক্তে বহন করে না তাকে আমরা RH নেগেটিভ বলবো। যদি RH পজিটিভ এবং RH নেগেটিভ এর মধ্যে বিয়ে হয়, যদি RH নেগেটিভ যদি মাদার থাকে এবং তার সঙ্গে যদি RH পজিটিভ পুরুষের বিয়ে হয়, RH পজিটিভ যদি ফাদার হয় তাহলে তাদের যে সন্তান হবে সেই সন্তান কিন্তু RH নেগেটিভ হতে পারে। যদি RH নেগেটিভ তাদের সন্তান হয় তখন মা, সরি ভুল বললাম, এটা 1 মিনিট, হ্যাঁ এবার ঠিক আছে। কি বলছি, যে যদি কোনো কারণে তোমার মানে মা যদি তোমার RH পজিটিভ মানে নেগেটিভ হয়, তাহলে মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে একজন হলো RH পজিটিভ হলো, মা ধরো RH পজিটিভ হলো আর এ হলো RH নেগেটিভ হলো, বা উল্টোটা যেটা একটা হতে পারে। তাহলে কি হয়, বাবার থেকে একটা নেগেটিভ জিন পায়, মায়ের থেকে একটা পজিটিভ জিন পায়, তাহলে বাচ্চা RH পজিটিভ হলে যদি বাবা এবং মা দুজনেই যদি RH পজিটিভ হয় তাহলে সন্তান RH পজিটিভ হতে পারে। এবার যদি বাবা ধরে নাও RH পজিটিভ হলো কিন্তু মা হয়ে গেল হচ্ছে RH নেগেটিভ, সাপোজ তুমি ধরলাম, তাহলে যে সন্তান তৈরি হবে সে কিন্তু RH নেগেটিভ হতে পারে, ঠিক আছে, সে কিন্তু RH নেগেটিভ হতে পারে। এবার যেটাই হোক না কেন, এখন মা যদি RH নেগেটিভ হলো, বাবা যদি সন্তান যদি RH পজিটিভ হলো, তাহলে বা উল্টোটা হলে মায়ের যে অ্যান্টিবডিটা সেটা কি করছে, বাচ্চার বডিতে কিন্তু প্রবেশ করে, তবে অ্যান্টিবডি প্রবেশ করে, দেহে অ্যান্টিবডি প্রবেশ করে কি হয়, এই যে বাচ্চা যে থাকছে সে কিন্তু বাচ্চাটাকে মেরে ফেলতে পারে, কারণ বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে RBCটা কমে যায়। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। তাই জন্য RH পজিটিভ আর RH নেগেটিভ মহিলাদের বিয়ে মানে কাপলদের বিয়ে করা উচিত না। ভ্যাকসিনেশন কি প্রদান করে? অর্জিত অনাক্রম্যতা, সহজাত অনাক্রম্যতা, নিষ্ক্রিয়, ওপরের সবকটি অর্জিত অনাক্রম্যতা প্রদান করে। নেক্সট হচ্ছে কেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে? সত্যেন্দ্রনাথ বোস, জগদীশচন্দ্র বসু, উভয় কেউ না, জগদীশচন্দ্র বসু। যকৃৎ নিম্নে কোন রেচন পদ্ধতি নির্গত করে? বিলিরুবিন, লেসিথিন, বিলিভার্ডিন, সবকটি। আমাদের যে যকৃৎ আছে, যকৃৎ 4টে জিনিস কাজ করে। 1 নম্বর হচ্ছে যকৃতে কি হয়, হিমোগ্লোবিন যে থাকে হিমোগ্লোবিনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ওখান দিয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, তারপর লেসিথিন ইত্যাদি বেরোতে থাকে। আর একটা হচ্ছে যকৃৎ থেকে অনেক কি বেরোয়, পিত্তরস বেরোয়, আমরা জানি এটা পিত্তরস বেরোয়। তো পিত্তরসের মাধ্যমে বিভিন্ন যে মেটালিক যে রেচন পদার্থ, মেটালিক যে এক্সক্রিটরি অর্গানগুলো প্রোডাক্টগুলো থাকে সেগুলো কী হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে এক্সট্রা কপার বা জিঙ্ক, এগুলো কি হয় বেরিয়ে যায় ইত্যাদি। তার সঙ্গে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া নির্গত হয়। সে কারণে কিন্তু যকৃৎ হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সক্রিটরি অর্গান বা রেচক অংশ আর কি আমাদের শরীরের জন্য। আনসার হয়ে যাচ্ছে তাহলে এদের মধ্যে কোনটা রেচন পদার্থ নির্গত করে, সবকটি হয়ে যাবে হচ্ছে আমাদের উত্তর। ICZN এর পূর্ণ নাম কি? দেখো এটা দেখে নাও, ICZN এর পূর্ণ নাম আমাদের হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, দ্যাট ইজ অপশন সি। এটা মনে রাখবে। ঠিক সেমভাবে যদি দুটো আরও বলে দিচ্ছি, ICBN কোনটা, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার হচ্ছে আমাদের ICBN। আর IUPAC যেটা কেমিস্ট্রিটা আমরা পড়ি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। নেক্সট কোয়েশ্চেন, যদি একটি প্রাণী কোষকে এমন একটি দ্রবণে স্থাপন করা হয় যার দ্রবীভূত পদার্থের ঘনত্ব কোষের অভ্যন্তরের তুলনায় বেশি, তাহলে কোষ কি হবে, ফুলে উঠবে, কোষটি কুঁচকে যাবে। সমাধান বা দ্রবণটিকে হাইপারটনিক হিসেবে বর্ণনা করা হয়েছে। বি এবং সি উভয়ই সঠিক।
হাইপারটনিক যদি আমরা দেখো কি বলেছে যে বাইরের ঘনত্ব যদি ভেতরের ঘনত্ব থেকে বেশি হয়, ধরে না যদি বাইরের ঘনত্ব বেশি হয় কোষের থেকে এবং কোষের ঘনত্ব কম হয়, তাহলে সেই দ্রবণকে আমরা কি বলবো, হাইপারটনিক দ্রবণ। যদি কোষের ভেতরের ঘনত্ব বেশি হয় বাইরের ঘনত্ব কম হয়, তাকে আমরা সেই ধরনের দ্রবণকে আমরা বলবো, বাইরের দ্রবণকে হাইপোটনিক সলিউশন। আর যদি কোষের ভেতরে এবং কোষের বাইরে দু ধরনের ঘনত্বই দ্রবণের ঘনত্ব সমান হয়, তাকে আমরা বলবো আইসোটনিক সলিউশন। যদি যে কোনো কোষকে, সেটা প্রাণী কোষ হোক আর উদ্ভিদ কোষ হোক, যদি তোমার হাইপোটনিক সলিউশনে রাখা হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, বাইরের অপেক্ষাকৃত কম ঘনত্বের জায়গা থেকে কিন্তু কি করে, জল দ্রবণ বেশি ঘনত্বের দ্রবণের দিকে কিন্তু ভেতরের দিকে ঢুকতে থাকে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ বলা হচ্ছে। তাই জন্য কোষটা কি হচ্ছে, ফুলে যায় বা ফুলে যায় এবং আলটিমেটলি কিন্তু ফেটে যেতে পারে, লাইজড যে কথাটা বলা হয়েছে। নর্মাল থাকলে দ্রবণের ঘনত্ব সেম থাকলে কোনো কিছুই হয় না। যদি বাইরের দ্রবণের ঘনত্ব বেশি থাকে এবং ভেতরে যেটা থাকছে তোমার কম থাকছে, তাহলে কী হচ্ছে, ভেতর থেকে কি হয়, জল বাইরে বেরিয়ে যায় বা কোষরস বাইরে বেরিয়ে যায়। যেই বেরিয়ে যায় কী হচ্ছে, যে কিশমিশকে বা দেখবে আঙুর কী হয়, এই ব্যাপারটা নাম চুপসে যাচ্ছে, স্ট্রিঙ্ক করে যাচ্ছে, জিনিসটা স্ট্রিং করে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের কোষটা কুঁচকে যাচ্ছে। তাহলে আনসার কী হয়ে যাচ্ছে এখানে অপশানে উত্তরে, যে কোষটা হাইপারটনিক। হ্যাঁ, এটাই ঠিক, কারণ কোষে অভ্যন্তরীণ বাইরের ঘনত্বটা বেশি থাকছে, যে কোষ কুঁচকেও যাচ্ছে, কোষটা এটা হাইপারটনিক সলিউশন হিসেবে বর্ণনা করা হচ্ছে। দুটো মিলিয়ে আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি, দ্যাট ইজ বি এবং সি দুটোই কিন্তু সঠিক। পাতায় হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কী বলে, ক্লোরোসিস, ক্লোরোজিন, ক্রোমোসিস কী? দেখো কিছু ধাতব পদার্থ আছে, যেমন হচ্ছে আমাদের নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, ফেরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক অ্যান্ড মলিবডিনাম। ঠিক আছে, এগুলোর যদি কোনো কারণে অভাব ঘটে, তাহলে কী হয়ে যাচ্ছে, আমাদের যে ক্লোরোফিল থাকে সেটা উদ্ভিদের বিনষ্ট হয়ে যায়, এবং বিনষ্ট হয়ে গেলে পাতা কী হয়ে যাচ্ছে, পাতা হলুদ বর্ণ ধারণ করে, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের ক্লোরোসিস। নেক্সট কোশ্চেন যাচ্ছি, দুটি নিউরনের সন্ধিস্থলকে কী বলে, সাইনাপস, অ্যাক্সোলেমা, মায়োলিন, মেনিনজেস। দেখো মেনিনজেস বলা হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের যে আবরণী, তাকে বলা হচ্ছে আমাদের মেনিনজেস। মায়োলিন হচ্ছে আমাদের এতে আছে স্নায়ুকোষে, এটা হচ্ছে একটা নিউরনের ছবি। আমাদের যে এই যে একটা বড় প্রবর্ধক, এটাকে আমরা বলা হচ্ছে কোষ দেহ। নিউরনের ক্ষেত্রে কোষ দেহ, নিউরন হচ্ছে আমাদের যে স্নায়ুতন্ত্রের যে একক তাকে আমরা কি বলি, নিউরন বলি। নিউরন কি নিয়ে গঠিত, নিউরন দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে অ্যাক্সন প্লাস ডেনড্রন, একটা হচ্ছে কোষ দেহ। এই দুটো অংশ নিয়ে কিন্তু নিউরন গঠিত। কোষ দেহ কোনটা, এই যে গোল অংশটাকে কোষ দেহ বলছে, আর এই ছোটো ছোটো যে অংশগুলো যে গাছের দানার মতন, এগুলোকে আমরা ডেনড্রন বলছি, আর এই যে বড় একটাকে থাকে এটাকে আমরা অ্যাক্সন বলছি। একটা নিউরন আর একটা নিউরনের সঙ্গে যেখানটা যুক্ত থাকে, যে জায়গাটাকে, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে সাইন্যাপস। ঠিক আছে, আর এই অ্যাক্সন যে থাকছে, অ্যাক্সনের গায়ে যে আবরণী টাইপের থাকে, তাকে আমরা অ্যাক্সোলেমা বলছি। তাহলে এখান থেকে দেখে নিচ্ছি যে দুটো নিউরনের সংযোগস্থল কাকে বলছি আমরা, 100% হয়ে যাচ্ছে সাইন্যাপস। আজকে আমাদের এত অবধি থাকলো, নেক্সট দিন তোমাদের আবার অন্য কোয়েশ্চেন আমি করাবো। চলো টাটা।